নমস্কার। সন্দেশ বাংলায় সকলকে স্বাগত। সকল বন্ধুদের শুভ কামনা করি। আমি দেবপ্রসাদ সান্যাল। আজ আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি, যেখানে যার কথা বলবো, তিনি একজন ঋষিতুল্য ত্যাগী মানুষ। তার রাজনৈতিক পরিচয়, তিনি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির একজন বিশিষ্ট নেতা। তিনি জন্মেছিলেন নদিয়ায়, তখন ব্রিটিশ ভারতের অবিভক্ত নদিয়া। তার নাম সমরেন্দ্রনাথ সান্যাল, আমাদের মোটর দাদু। যদিও এলাকায় সকলে তাকে মোটর দা বলতেন, আমি বলি আমার মোটর দাদু। মানে আমার বয়সী, আমাদের সেই ধরাদহ পুরনো গ্রাম, সেখানকার আমার বয়সী সকলেরই তিনি মোটর দাদু। মোটর দাদু জন্মগ্রহণ করেছিলেন করিমপুরেরই জমশেরপুর গ্রামে, তার মামার বাড়িতে। পড়াশোনা করেছিলেন অবিভক্ত নদিয়ার মেহেরপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে ম্যাট্রিকুলেশন পাশ করবার পর তিনি পার্টির কাজে নেমে পড়েন। তার পৈতৃক বাড়ি আমাদের এলাকার বৈধিষ্ণু গ্রাম ধরাদহে। এবারে বলি, দেখুন, আমাদের সঙ্গে, অর্থাৎ আমাদের সান্যালদের সঙ্গে বাংলাদেশ, অধুনা বাংলাদেশের একটা নারীর সম্পর্ক রয়েছে। কেন? যেখানে যত সান্যালী থাকুন, সবার আদি জায়গা কিন্তু অধুনা বাংলাদেশের চলনবিল এলাকায়। আমাদের সান্যালদের প্রথম পুরুষের নাম লক্ষ্মীধর সান্যাল। তার অষ্টম পুরুষ শিখাই সান্যাল, প্রভাবশালী রাজা। তিনি বাংলাদেশে তথা এই অঞ্চলের নিজস্বতা রক্ষা করবার জন্য সাহায্য করেছিলেন, যুদ্ধ করেছিলেন দিল্লির সম্রাটের বিরুদ্ধে শামসুদ্দিন ইলিয়াস শাহের সঙ্গে জোট বেঁধে। কেন বলছি? দেখুন, জোটের রাজনীতি তখনও ছিল, তখন রাজার নীতি। আর আজকেও জোট রাজনীতি হয়, কিন্তু যেটা হচ্ছে, আমার বলার, রাজনীতিকে ধর্মের সঙ্গে মিশিয়ে গুলিয়ে ফেলা হচ্ছে, যেটা তখন ছিল না। বুঝতেই পাচ্ছেন, শিখাই সান্যালের সঙ্গে শামসুদ্দিন ইলিয়াসের একত্রিত হয়ে দেশ রক্ষায় তারা লড়াই করেছিলেন। কাজেই সান্যাল বংশে রাজনীতির একটা নিবিড় সম্পর্ক আছে। সে ডক্টর নলিনাক্ষ সান্যাল, সমরেন্দ্রনাথ সান্যাল, শশাঙ্ক সান্যাল, শশাঙ্ক শেখর সান্যাল, যদি বলি কানু সান্যাল, কমলেন্দু সান্যাল, এই রাজনীতির ব্যাপারটা এদের থেকে গেছে। তো
এই যে মোটর দাদু, এই মোটর দাদু কিছুদিন আগেই, মানে কিছুদিনের মধ্যেই তার জন্ম মাস অক্টোবর মাস। তিনি জন্মেছিলেন 1914 অক্টোবরে। কেউ বলেন 19, কেউ বলেন 20। তা এই মোটর দাদু এলাকায় তখনকার সময়ের যে রাজনীতি, সেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধেও সাথে সাথে খাদ্যাভাব, মহামারী, এগুলোকে মোকাবিলা করবার জন্য এই মোটর দাদু মানে সমরেন্দ্রনাথ সান্যাল এগিয়ে এসেছিলেন। তিনি যে কমিটি গঠন হয়েছিল, পিপলস কমিটি, পিপলস রিলিফ কমিটি, সেই কমিটির সদস্য হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, মোকাবিলা করেছিলেন দুর্ভিক্ষের মহামারী। 1946-47 তেভাগা আন্দোলন, 1941 সালে মোটর দাদু কমিউনিস্ট পার্টির সদস্য হন। 1946-47 জমিদার জোরদারদের কাছ থেকে জমি দখল করে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সঙ্গে যাদের পেয়েছিলেন, নদিয়ার কমরেড মাধবেন্দ্র মাহান্ত, কমরেড অমৃতেন্দু মুখার্জি, এদের সঙ্গে নিয়ে এই মোটর দাদু তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়ে তাকে সফল করবার চেষ্টা করেছিলেন। 1948 পার্টি বেআইনি ঘোষণা হলে কংগ্রেস সরকারের জেলখানায় সমরেন্দ্র সান্যাল বন্দী হন। 1959 খাদ্য আন্দোলনে তিনি আবার গ্রেপ্তার হন। 1962 চীন ভারত সমস্যা পরে যুদ্ধে রূপ নেয়। পুলিশের লাঠি গুলি, বিভিন্ন কমরেডদের প্রাণহানিও ঘটে। মোটর দাদু জেলবন্দি অবস্থায় দমদম সেন্ট্রাল জেলে, সেখানে বসে কঠোর অধ্যাবসায় তাকে পার্টি সংগঠন কিভাবে করতে হয়, কিভাবে চালাতে হয়, সেই দিকটা সেই সময় তাকে অনেক সাহায্য করেছিল। তিনি বহুত পড়াশোনা করেছিলেন সেই সময়ে জেলবন্দি অবস্থাতেই। আর ঠিক তখনই চলছিল পার্টির অভ্যন্তরে একটা মতবিরোধ, যেখানে সংকীর্ণতা, উগ্র জাতীয়তাবাদী নানা সমস্যায় জর্জরিত পার্টির মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়েছিল। 1962 কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়। 1962 কমরেড মোটর দাদু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পুরোপুরিভাবে যোগ দেন এবং একজন দক্ষ সংগঠক হয়ে ওঠেন। কেন দক্ষ সংগঠক বলছি?
আমি আমার নিজের অভিজ্ঞতাতে বলছি, তিনি ভীষণ ভালো সুবক্তা ছিলেন। তিনি পার্টির বিভিন্ন ক্লাস নিতেন। আমি ছাত্র অবস্থাতে তার পার্টি ক্লাসে যোগ দিয়েছি, আমি দেখেছি। এবং আমি যখন করিমপুর পান্নাদেবী কলেজে ভর্তি হই এবং 3 বছর টানা ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর কলেজ কমিটির কনভেনার ছিলাম, সেই সময় এই মানুষটি ভালোবাসা আরো গভীরভাবে পেতে শুরু করেছিলাম। আগেই বলেছি, কমরেড সমরেন্দ্রনাথ সান্যাল তিনি একজন ত্যাগী ঋষিতুল্য মানুষ। 1967 তিনি করিমপুর বিধানসভায় নিজের জায়গাটাকে ছেড়ে দিয়ে বাংলা কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা অজয় মুখার্জির সঙ্গে, যিনি বাংলা কংগ্রেস তৈরি করেছিলেন, তারই দাদা ডক্টর নলিনাক্ষ সান্যালকে সেই জায়গাটায় দাঁড় করিয়ে দিয়ে কংগ্রেস প্রার্থী সরজিৎ ব্যানার্জিকে হারিয়ে দিয়েছিলেন। এবং সে সময় সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ফ্রন্ট প্রার্থীকে জেতানোর মূলে ছিলেন এই মটর সান্যাল, মটর দাদু। রাজ্যের প্রথম যুক্তফ্রন্ট সরকারের এমএলএ ডক্টর নলিনাক্ষ সান্যাল তারই ভাই মটর সান্যাল অর্থাৎ সমরেন্দ্রনাথ সান্যালকে প্রস্তাব দিয়েছিলেন যে পূর্ববঙ্গ থেকে আসা তফসিলি জাতিদের উদ্বাস্তু পুনর্বাসনের একটা ব্যবস্থা করা যায়। সেটা জলঙ্গি চর নামে যেটা পরিচিত, পদ্মার পাড়ে, ওপারে রাজশাহী, এপারটা ভারতীয় ভূখণ্ড, সেই জায়গাতে পুনর্বাসনের ব্যবস্থা করা যায়। কিন্তু অনেক সমস্যা ছিল। নদিয়া মুর্শিদাবাদের দখলদারি নিয়ে কৃষকদের মধ্যে একটা মত পার্থক্য যেটা ছিল, সেটা এই মটর সান্যাল তার ক্ষমতা বলে সাংগঠনিক দিক থেকে তিনি মধ্যস্থতা করে তার ব্যবস্থা করেছিলেন। এবং সেই সময়ে ভূমি রাজস্ব মন্ত্রী কমরেড হরেকৃষ্ণ কোঙ্গারের সঙ্গে দুই ভাই নলিনাক্ষ সান্যাল এবং সমরেন্দ্রনাথ সান্যাল কথা বলে সেখানে একটা পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন। এবং সেই সময় হরেকৃষ্ণ কোঙ্গার, নলিনাক্ষ সান্যাল, কমরেড সমরেন্দ্রনাথ সান্যাল, কমরেড মাধবেন্দ্র মাহান্ত, এই চারজন মিলে ওই চরের নাম দেন উদয়নগর। এরপর ফ্রন্ট যখন ভেঙে যায়, কারণ ওই সরকার বেশি দিন চলেনি, বিধানসভা ভেঙে যাওয়ার পরে নতুন করে 1969 যে নির্বাচন, সেই নির্বাচনে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডক্টর নলিনাক্ষ সান্যাল কংগ্রেস প্রার্থী এবং সিপিআইএম এর প্রার্থী সমরেন্দ্রনাথ সান্যাল। দুই ভাইয়ের নির্বাচনী লড়াইয়ে কিছু গোলযোগ হওয়ায় প্রথমে
48 ভোটে নাকি মোটর দাদু হেরে যান। পরে আবার আদালতের রায় অনুযায়ী তাকে পুনর্নির্বাচিত করা হয়। আমি যখন কলেজে পড়েছি তখন আরো বেশি কাছে আসতে পেরেছিলাম মোটর দাদুর। মোটর দাদু ফ্যান হয়ে গেছিলাম। তিনি ধরাদয়ে আসলেই আমার ডাক পড়ত। ছাত্র সংগঠনের অবস্থা কেমন করিমপুর পান্না দেবী কলেজের, সেই কথাগুলো তিনি আমার কাছ থেকে শুনতেন। নিজের বাড়িটা পার্টি অফিসকে দান করে গেছেন, যদিও এখন সেটা প্রায় বন্ধ, জানি না কি অবস্থায় আছে। এবং বাড়ির অন্য অংশে অন্যদের সারা জীবনের জন্য বসবাস করবার অনুমতি দিয়ে গেছেন। বাড়ির সামনের অংশ তাঁর এবং তার দাদা বঙ্কিম সান্যালের জায়গাতে সরকারি লাইব্রেরি তৈরি করেছেন ধরাদয় গ্রামে। ধরাদয়ের ওই লাইব্রেরি আজ আর 5টা লাইব্রেরির মতো বন্ধ অবস্থাতেই আছে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি এলাকার লাইব্রেরিগুলো প্রায় বন্ধ, প্রায় কেন অনেকগুলো একদমই বন্ধ। তো সেক্ষেত্রে ধরাদাতে তিনি একটি সরকারি লাইব্রেরি তৈরি করেছিলেন। তাকে দেখেছি স্কুল নিয়ে সকলের সঙ্গে বসে আমাদের বাড়িতে, আমার বাবা তারাপ্রসাদ সান্যাল এবং অন্যান্যরা, পরবর্তী ক্ষেত্রে দেবাশিস চৌধুরী, কমরেড দেবাশিস চৌধুরী, কমরেড রবি সরকার, তারা আসতেন। তিনি এলাকার আর একটা স্কুল, যেটি ইউনিয়ন জুনিয়র হাই নামে পরিচিত, সেই স্কুলটির কে মাধ্যমিক স্তরে পৌঁছে দেওয়ার জন্য 8 পর্যন্ত পারমিশন ছিল। এই মোটর সান্যালের সদিচ্ছায়, প্রবলতম চেষ্টায় সেটা তিনি করতে পেরেছিলেন। 1979 থেকে তিনি নদিয়া জেলা পার্টির সম্পাদক নির্বাচিত হয়েছিলেন এবং সে কাজ তিনি তার নিজস্ব দক্ষতায় সুষ্ঠুভাবে পরিচালনা করে গেছেন। 1982-তে সমরেন্দ্রনাথ সান্যাল, কমরেড সমরেন্দ্রনাথ সান্যাল পার্টির রাজ্য কমিটির সদস্য হয়েছিলেন। 1981-তে তিনি এমএলএ হোস্টেলে থাকার সময়তেই ভীষণভাবে হৃদরোগে আক্রান্ত হন। তাকে ভর্তি হতে হয় এসএসকেএম হসপিটালে। সেখানে তার বুকে পেসমেকার বসানো হয়। দীর্ঘদিন সেই অবস্থায় তিনি পার্টি সংগঠনের কাজগুলো করে গেছেন। পড়াশোনার তাগিদে আমি যখন কলকাতায় ছিলাম, ফেরার পথে কৃষ্ণনগরে নেমে উকিলপাড়ার পার্টি অফিসে যেতাম মোটর দাদুর সঙ্গে দেখা করে আসতে। অনেক দিন গেছি, দেখেছি একটা ছোট বিছানা, বিছানার পাশে স্তূপাকৃত বই, খাবার খুব সাধারণ। একজন সাধারণের মানুষের মতো হয়ে মানুষের লাগলে কেমন লাগে সেই অনুভূতিটা একজন অতি সাধারণ মানুষ যেভাবে থাকে, মোটর সান্যালের সারাটা জীবন একইভাবে সেই রকম ভাবেই কাটিয়েছেন। যারা উকিলপাড়ার ওই ছোট্ট জায়গাটাকে দেখেছেন তারা অনুভব করতে পারবেন। করিমপুর এলাকায় তিনি অনেক শিষ্য তৈরি করেছিলেন কমিউনিস্ট পার্টি। তিনি শিষ্য বললে ভুল হবে, তিনি কমরেড তৈরি করে গেছিলেন।
নেতা তৈরি করে গেছিলেন। তাদের মধ্যে কমরেড অনিল বিশ্বাস রাজ্য কমিটির সম্পাদক ছিলেন, তিনি, কমরেড চিত্তরঞ্জন বিশ্বাস, কমরেড সমররঞ্জন ব্যানার্জি, কমরেড প্রফুল্ল ভৌমিক, অজয় বিশ্বাস, কমরেড ধরণী দত্ত, এরা সকলেই আজ মৃত। শুধু বেঁচে আছেন মহাদেব বিশ্বাস, দেবাশিস চৌধুরী, রবীন্দ্রনাথ সরকার, গোলাম মোস্তফা। এরা বেঁচে রয়েছেন, কিন্তু প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যোগাযোগ তাদের আর আপাতত নেই। হীরেন্দ্র কাকু এখনো বেঁচে আছেন শুনেছি। যাই হোক, তাদের সঙ্গে রাজনীতির আপাতত সম্পর্ক সেরকম নেই। 1990 সমরেন্দ্রনাথ সান্যাল অর্থাৎ মটর সান্যাল এসে পৌঁছেছিলেন 1 মার্চ ধোড়াদয়ের পৈতৃক বাড়িতে, এলাকায় বিভিন্ন সাংগঠনিক কাজ করে। 2 মার্চ গেছিলেন বহরমপুরে তার দাদা শশাঙ্ক শেখর সান্যালকে দেখবার জন্য, যেটা স্বাধীন জেঠুর কাছে আমি শুনেছিলাম। আবার ফিরে এসেছিলেন পৈতৃক বাড়ি ধোড়াদয়ে। কাজেই ত্যাগ কাকে বলে, ত্যাগ কি, যেটা আজকের রাজনৈতিক নেতাদের মধ্যে পাওয়া যায় না। লজ্জা পায় লজ্জা কথাটা। নেতারা সব নেতা দেতা নেহি, এই রকম জিনিস তার কাছে ছিল না। তিনি ছিলেন সত্যিকারের একজন খাঁটি কমিউনিস্ট নেতা, কমিউনিস্ট লিডার, কমিউনিস্টের সংগঠক। তিনি যা করেছেন দেশের জন্য করেছেন, মানুষের জন্য করেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এটাই হচ্ছে কমরেড মটর দাদু, মটর সান্যাল। রাজনীতি তার রক্তে রক্তে শিরায় শিরায় বয়েছে। রাজনীতি করেছেন, কিন্তু কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে তিনি চাননি, তিনি দেননি, তিনি বিশ্বাস করেননি। মাঝপথে অসুস্থ অবস্থায় ফিরে যাচ্ছিলেন কৃষ্ণনগরে। ঘাটের দিকে মরদেহ এগিয়ে চলল, মিছিলে উঠল সেই গান, শেষ যুদ্ধ শুরু আজ কমরেড। একজন ত্যাগী সন্ন্যাসী মানুষের, অকৃতদার সন্ন্যাসী মানুষের জীবনের শেষ দিন। 1990 3 মার্চ।